বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে আগামী 26শে এপ্রিল এই রাজ্যের সপ্তম দফার নির্বাচন, 34টি আসনে নির্বাচন হবে। এই নির্বাচনে ফ্যাক্টর অনেকগুলোই রয়েছে, কারণ বিগত 6টি দফার যে নির্বাচন হয়েছে তাতে কিছু ঘটনাবলী ঘটেছে, কিছু কমিশনের কাজকর্মের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভও রয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশন যেভাবে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, যেমন শীতলকুচির কাণ্ডের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা খুব একটা ভালো নয় বলে সাধারণ মানুষ মনে করছে। একই রকমভাবে আমরা দেখব যে জিনিসপত্রের দাম এই কয়েক মাসে ঊর্ধ্বমুখী হয়েছে। সরষের তেল পৌঁছে গেছে 170-80 টাকায়। তো সব জিনিসের দাম হুহু করে বাড়ছে। মোদী সরকার এতদিন ধরে যে দাবি করে আসছিলেন যে কৃষকদের জন্য তিনি কৃষি আইন করেছেন, আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে কৃষি আইন আসলে করা হয়েছে ব্যবসায়ীদের জন্য, আদানি এবং আম্বানিদের স্বার্থে। যার ফলে যে তেল, এই যে সর্ষের তেল বলুন, সয়াবিন তেল বলুন, সূর্য তেল বলুন, যে তেলগুলো আপনারা ব্যবহার করেন, এর বেশিরভাগই একচেটিয়া আধিপত্য রয়েছে আদানি আম্বানিদের। এই যে দাম বাড়ছে, এই দামের প্রভাব কিন্তু কৃষকদের মধ্যে পড়ছে না। কারণটা একটাই, যে যেহেতু কৃষি আইন পাস হয়ে গেছে, সে কৃষি আইন লাগু করে দিয়েছে, তার ফলে এই যে দাম বাড়ানোর ক্ষমতাটা একচেটিয়াভাবে ব্যবসায়ীরা পেয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম বাড়ছে, এরও প্রভাব ভোটে পড়বে। আগামী নির্বাচন অর্থাৎ সপ্তম এবং অষ্টম দফার নির্বাচন যে যে এলাকায় হবে, সেসব এলাকাতে মোটামুটি তৃণমূল কংগ্রেস ভালোই শক্তিশালী অবস্থানে রয়েছে। আমরা যদি দেখি যে দক্ষিণ দিনাজপুরের 6টি আসনে নির্বাচন হবে, এর মধ্যে বালুরঘাট বিধানসভা নির্বাচন। বালুরঘাট বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যে অবস্থান, তাতে বামেরা অনেকটা শক্তিশালী, কিন্তু গত 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি অনেকটাই ভোটে এগিয়েছিল। সুতরাং বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষেই হাওয়া বলে আমাদের মনে হয়েছে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র, বালুরঘাট বা গঙ্গারামপুরের ঠিক পাশেই হচ্ছে কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রটির দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সংখ্যালঘু ভোট এবং আদিবাসী ভোটের একটা আধিক্য রয়েছে। সংখ্যালঘু ভোট এবারে যাই হোক না কেন, সবটাই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে বলেই মনে করা হচ্ছে। আদিবাসীদের ভোটের বা তফসিলি জাতি উপজাতিদের ভোটের একটা অংশ যদি তৃণমূল কংগ্রেস পায়, তাহলে কুমারগঞ্জ বিধানসভাটায় তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে বলে আমাদের মনে হয়েছে। তপন বিধানসভা কেন্দ্রটি, এটা হচ্ছে মূলত আদিবাসী এবং তফসিলি জাতি উপজাতিদের আধিক্য বেশি, সীমান্তবর্তী এলাকা, এবং যার ফলে এখানে তৃণমূল কংগ্রেস গতবার লোকসভা নির্বাচনে অনেকটাই এগিয়ে ছিল, এবারও এগিয়ে থাকবে বলে আমাদের মনে হয়েছে। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রটি, এটা তফসিলি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র, এখানে অনেকটাই এগিয়ে থাকবে বিজেপি বলে আমাদের মনে হয়েছে। কুশমন্ডি বিধানসভা কেন্দ্র, এখানে রাজবংশী ভোটের ব্যাপক প্রভাব রয়েছে। এখানে লড়াই হবে ত্রিমুখী, কারণ এখানে বামেরাও শক্তিশালী রয়েছে এবং তৃণমূল কংগ্রেসও রয়েছে, বিজেপিও ইদানিং খুব শক্তিশালী হয়েছে। লড়াই ত্রিমুখী হওয়ার ফলে এখানে কে জিতবে এই মুহূর্তে বলা যাবে না। হরিরামপুর বিধানসভা কেন্দ্রটি, এখানে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, ফলে এখানে অনেকটাই এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। তার প্রার্থী যিনি আছেন রফিকুল ইসলাম, অনেকটাই এগিয়ে থাকবে, তবে লড়াই করবে বিজেপি, অনেকটাই টেক্কা দেওয়ার চেষ্টা করবে। এরপর আমরা আসব মালদা জেলার 6টি আসনে। মালদা জেলার 6টি আসনের মধ্যে হাবিবপুর বিধানসভা কেন্দ্রটি বরাবরই বামেদের দখলে ছিল। এবারে এই কেন্দ্রের যিনি বাম এমএলএ ছিলেন খগেন মুর্মু, বর্তমানে তিনি বিজেপির সাংসদ এলাকার, অর্থাৎ স্বাভাবিকভাবেই এখানে হাবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে। গাজল বিধানসভা কেন্দ্র, এই গাজল বিধানসভা কেন্দ্রটিকে আমরা মোটামুটি এখানে, এটাও বামেদের দখলে ছিল। দীপালি বিশ্বাস এখানকার এমএলএ ছিলেন, তিনি এখন বিজেপিতে গেছেন। তো বিজেপি, যদিও তিনি টিকিট পাননি বিজেপি থেকে টিকিট পেয়েছে অন্যজন একজন। তো চিন্ময় দেব বর্মন পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীও খুব ভালো রয়েছেন এবং এখানে সিপিএমও রয়েছে, অরুণ বিশ্বাসকে প্রার্থী করেছে। আরেকজন রয়েছে জেলা পরিষদের এক মেম্বার, বিক্ষুব্ধ হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তো স্বাভাবিকভাবেই এখানে লড়াইয়ের
লাল বা গেরুয়া লড়াইয়ের মূল যে জায়গাটা, যদি লাল মানে অর্থাৎ যদি বামফ্রন্ট বেশ কিছু ভোট কেটে নেয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়কে অনেকটা সুনিশ্চিত করবে। তো মূল লড়াই হবে এখানে বাম, কংগ্রেস এবং এখানে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই ত্রিমুখী লড়াইয়ে কে জিতবে সেটা বলা খুব কঠিন হয়ে গেছে। চাঁচল, এখানে কংগ্রেস নেই, ওই উল্লেখ্য যে ভুল করে বললাম, কংগ্রেস সিপিএম আছে, অর্থাৎ সংযুক্ত মোর্চা এখানে রয়েছে। অর্থাৎ গাজল বিধানসভা কেন্দ্রে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হবে। সিপিএম যদি ভালো ভোট টানতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসে জিততে পারে, আর তৃণমূল কংগ্রেস যদি বিজেপির ভোটে ভাঙন ধরাতে পারে তাহলে সিপিএম এর জেতার সম্ভাবনা উজ্জ্বল। চাঁচল বিধানসভা কেন্দ্রটি, এখানে কংগ্রেসের প্রার্থী আছেন আসিফ মেহবুব। তিনি বিধায়ক হয়েছেন, তিনি এবারেও প্রার্থী হয়েছেন। এখানে তিনি গতবারে বিশাল অঙ্কের ভোটে জিতেছিলেন। তো স্বাভাবিকভাবে এই কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের দখলেই থাকে, কিন্তু এবারে একটু বিজেপির উত্থান নিয়ে খুব চাপের মধ্যে আছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসও এখানে প্রার্থী দিয়েছে। দ্বিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে বলা মুশকিল, তবুও বলা যেতে পারে কংগ্রেসের দিকে পাল্লা অনেকটাই ভারী আছে। চাঁচল বিধানসভা কেন্দ্রটা হলো। এরপর হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র, এখানে ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি ছিল একটা সময়, কিন্তু আমরা জানি যে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান যিনি বিধায়ক আছেন মোস্তাক আলম, তিনি খুব ভালো মানুষ এবং জনসংযোগ তার খুব ভালো। সেই সূত্রে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন এই কেন্দ্রে। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে বিজেপি প্রার্থী দিলেও সেই প্রার্থী কতটা দাগ কাটতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মালতীপুর বিধানসভা কেন্দ্র, এখানে এই বিধানসভা কেন্দ্রটিতে যিনি প্রার্থী আছেন কংগ্রেসের আল বেরুনি, তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন প্রার্থী, জনপ্রিয় প্রার্থী। অর্থাৎ কংগ্রেস এখানে ধারে ভারে অনেকটাই এগিয়ে। রতুয়া বিধানসভা কেন্দ্র, এখানে হচ্ছে কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে গেছেন, তার নাম হচ্ছে সমর মুখোপাধ্যায়। তো তিনি এবারে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের টিকিটে। অন্যদিকে কংগ্রেস আলাদা প্রার্থী দিয়েছে। যদিও কংগ্রেসের এই প্রার্থী, এই এলাকাটা মূলত কংগ্রেসের গড় বলা হয়, যদিও কংগ্রেসের যিনি বিদায়ী বিধায়ক তিনি তৃণমূলে গেছেন। স্বাভাবিকভাবে একটু চাপে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এখানে উত্থান ঘটেছে। অর্থাৎ শেষ পর্যন্ত কার ভাগ্যের দিকে ছুটবে সেটা 2রা মে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রে যতই প্রচার হোক মনিরুল ইসলামকে নিয়ে বা অন্যদের নিয়ে যতই প্রচার হোক, কিন্তু মইনুল হক এখানে কংগ্রেসের যে বিধায়ক, তার যে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল, তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ মইনুল হক মানুষের সঙ্গে সংযোগটা খুব ভালো আছে, জনসংযোগ খুবই ভালো। মইনুল হক খুব ভালো মনের মানুষ এবং উদার প্রকৃতির মানুষ, সেহেতু মইনুল হকের এখানে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল। সুতি বিধানসভা কেন্দ্রে এখানে লড়াইটা খুব ত্রিমুখী চতুর্মুখী হয়ে গেছে। এখানে যেমন তৃণমূল প্রার্থী করেছে ইমানি বিশ্বাসকে, বিখ্যাত শিল্পপতির পরিবারের লোক উনি, ইমানি বিশ্বাস। কংগ্রেসের যিনি প্রার্থী আছেন তিনি হচ্ছেন যে হুমায়ুন রেজা, তিনি গতবারে বিধায়ক হয়েছিলেন। ইমানি বিশ্বাস একসময় কংগ্রেস করতেন, পরে তৃণমূলে গেছেন, তিনি তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন, গতবারে হেরে গিয়েছিলেন, এবারে হুমায়ুন রেজা জিতেছিলেন গতবারে। এবারে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে মুর্শিদাবাদ জেলা পরিষদের এক কর্মদক্ষ তিনি নির্দল থেকে দাঁড়িয়েছে, অর্থাৎ তার প্রভাব অনেকটা কাজে লাগবে বলে মনে হচ্ছে। তার ফলে এই যে চতুর্মুখী লড়াই বা ত্রিমুখী চতুর্মুখী লড়াই, বিজেপি প্রার্থী দিয়েছে, তো স্বাভাবিকভাবে চতুর্মুখী লড়াইয়ে ইমানি বিশ্বাস জিততে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ হুমায়ুন রেজার ভাগ্যেই অনেকটা এগিয়ে থাকার কথা, হুমায়ুন রেজার ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছে। রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী এখন আখরুজ্জামান, উনি গতবারে কংগ্রেস থেকে জিতেছিলেন, এবারে তিনি তৃণমূলে গেছেন। আখরুজ্জামানের জয় নিয়ে কোনো সন্দেহ নেই, কারণটা তিনি জিতবেন এই কারণেই, তার পরম্পরা ধরেই জেতা যায়। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিধায়ক, তার বাবা ওই এলাকার বিধায়ক ছিলেন হবিবুর রহমান সাহেব। তো স্বাভাবিকভাবে জয়ের দিক থেকে আখরুজ্জামান অনেকটাই এগিয়ে রয়েছে বা তার সম্ভাবনা বেশি বলে আমাদের মনে হয়েছে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে এখানে মিম প্রার্থী দিয়েছে, এখানে মাহফুজা খাতুনকে প্রার্থী করেছে বিজেপি, এখানে তৃণমূল প্রার্থী করেছে সুব্রত সাহাকে, অর্থাৎ এখানে কংগ্রেসের প্রার্থী আছে হাসনুজ্জামান। অর্থাৎ ভোট কাটাকাটির অঙ্কে চতুর্মুখী লড়াই শেষ পর্যন্ত কে জিতবে সেটা বলা মুশকিল। তবে মাহফুজা খাতুনের জেতা নিয়ে বিজেপি আশাবাদী হয়েছেন এখানটাতে। লালগোলা বিধানসভা কেন্দ্র স্বাধীনতার পর থেকে কংগ্রেসের দখলই আছে, এবারও কংগ্রেসের দখলে থাকবে যতই যাই বলুক না কেন। আবু হেনা ভদ্রলোক যিনি বিধায়ক আছেন, তিনি তার
তিনি হচ্ছে আব্দুস সাত্তারের সন্তান। তো আব্দুস সাত্তারের একটা ইমেজ সমগ্র মুর্শিদাবাদে কাজ করে, সেটা লালগোলাতেও কাজ করবে। আবু হানা অনেকটাই এগিয়ে আছে বলে আমাদের মনে হয়েছে। ভগবান গোলা বিধানসভা কেন্দ্রটি এটা সিপিএম এর দখলে আছে। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিএম এবার প্রার্থী দিয়েছে, কংগ্রেস এখানে জোর প্রচার চালাচ্ছে, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ইদ্রিস আলীকে। ইদ্রিস আলী ধারে ভারে অনেক বড় মাপের নেতা। ইদ্রিস আলী খুব সহজে আসনটা যে ছেড়ে যাবে সেটা কথা নয়, লড়াই এখানে জমে উঠবে। কে জিতবে বলা মুশকিল, 2রা মে এই বিষয়টি জানা যাবে, কারণ বিজেপিও এখানে প্রার্থী দিয়েছে। বিজেপি যাকে প্রার্থী দিয়েছে মেহবুব আলম, তিনিও মুসলিম প্রার্থী। স্বাভাবিকভাবে লড়াই ভগবান গোলাতে জমে উঠবে। 2রা মে জানা যাবে ইদ্রিস দিচ্ছে কি সিপিএম প্রার্থী জয়লাভ করছেন। রানীনগর বিধানসভা কেন্দ্রটি ফিরোজা বেগম এখানে বিধায়ক রয়েছেন, তিনি এবারে প্রার্থী হয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন শ্রমিক হোসেন, তিনিও যথেষ্ট জনপ্রিয় এলাকায়। তো শ্রমিক হোসেন বনাম ফিরোজা বেগমের লড়াই হবে এখানে। মূলত কে জিতবে বলা মুশকিল, তবে বিজেপি এখানে প্রার্থী দিচ্ছে। মূল লড়াই বিজেপি যদি ভালো ভোট কাটতে পারে তাহলে কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে যাবে ফিরোজা বেগম, এটা সকলকে মাথায় রাখতে হবে। কিন্তু তবুও বলবো যে কংগ্রেস প্রার্থী এখানে অনেকটাই এগিয়ে রয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রে শাওনি সিংহ রায় তৃণমূলের প্রার্থী, গতবারে কংগ্রেসের বিধায়ক ছিলেন, এবারে তিনি তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন। তো এখানে বিজেপি প্রার্থী করেছে গৌরী শঙ্কর ঘোষকে, কংগ্রেসের মেয়াজউদ্দিন শেখ প্রার্থী হয়েছে। স্বাভাবিকভাবে এখানে এটি হিন্দু ভোট পোলারাইজ হয়ে যদি এর দিকে যায়, বিজেপির দিকে যায়, তাহলে গেরুয়া শিবির অনেকটাই ফায়দা লুটতে পারে। কারণ এখানে রানীনগরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটির অঙ্কে অনেকটা এগিয়ে থাকতে পারে বিজেপি। যদি হিন্দু ভোট পোলারাইজ হয়, যদি না হয়, তাহলে কিন্তু কংগ্রেসই এগিয়ে থাকবে রানীনগর বিধানসভা কেন্দ্রে। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, ভুল বলছি, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র। নবগ্রাম বিধানসভা কেন্দ্রটি আমরা জানি যে নবগ্রাম বিধানসভাটি অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত। অধীর চৌধুরী এখান থেকে প্রথম নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছিলেন। তো স্বাভাবিকভাবে এখানে লড়াইটা অনেকটাই জমবে। তবে এখানে বিজেপি ইদানিং খুব শক্তিশালী হয়েছে, বিজেপি একটু হলেও দাগ কাটবে এই নির্বাচনে। আমরা জানি যে কলকাতার যে 4টে বিধানসভা কেন্দ্র আছে সেটাও ভোট হবে 26শে এপ্রিল। কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম ধারে ভারে অনেকটা এগিয়ে, মুক্তার কংগ্রেসের প্রার্থী হয়েছে, বিজেপি প্রার্থীর তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। ফিরহাদ হাকিম তার জয় নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তিনি জিতছেন, কোনো সন্দেহ নেই তার জয় নিয়ে। তো আমরা জানি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে প্রার্থী রয়েছেন সিপিআইএম এর ফুয়াদ হালিম, বড় মাপের ডাক্তার। কিন্তু এই ক্ষেত্রে তার জয় নিয়ে, মানে সুব্রত মুখার্জির জয় নিয়ে কোনো সন্দেহ নেই, একটা প্রেস্টিজিয়াস লড়াই। এখানে সুব্রত মুখার্জি অনেকটাই এগিয়ে রয়েছে। এরপর আমরা দেখব রাসবিহারী বিধানসভা কেন্দ্রে গতবার লোকসভা নির্বাচনে এখানে ভালো ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু এখানে যিনি প্রার্থী হয়েছেন দেবাশিস, দেবা বলা হয়, ওই এলাকার খুব পরিচিত মুখ। তো দেবাশিস বাবু ভালো ভোট টানবেন এবং দেবাশিস বাবুর জয় নিয়ে তৃণমূল কংগ্রেস খুবই আশাবাদী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানকার ভোটারও বলা হয়, ভোটার উনি। তো স্বাভাবিকভাবে ওনার একবার জন্মস্থান বলা হয় বা ওনার খাস তালুক মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে যিনি প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি ওখানকার ভোটার, তিনিও খাস তালুকেই বাস করেন, তিনি ওই এলাকাটা নারী নক্ষত্রের মধ্যে চেনেন। শোভনদেব চট্টোপাধ্যায় বনাম বিজেপি রুদ্রনীল ঘোষ এগিয়ে রয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় জিতবেন, এ কথা আমরা এখন থেকেই বলে দিতে পারি। ভবানীপুর কোনো মতেই বিজেপি জয়লাভ করতে পারবে না বলে আমাদের ধারণা। এরপরে আমরা দেখব পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রটি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। এবারে তার লড়াইটা খুব কঠিন হবে, কারণ একদিকে তৃণমূলের একটা গ্রুপ তার বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপির একটা গ্রুপ তার বিরোধিতা করছেন, বিজেপি তাকে মেনে নিতে পারছে না, আদি বিজেপিরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, আদি বিজেপির একটা অংশ দিকে তৃণমূলের দিকে ঝুঁকে যায় অন্তত জিতেন্দ্র তিওয়ারির বিরোধিতা করার জন্য। তাহলে শেষ পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরের জেতাটা অনিশ্চিত হয়ে যাবে। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, এখানে দাঁড়িয়েছে আভাস রায় চৌধুরী, বামেদের শক্ত ঘাঁটি। গতবারে বামেদের ভোট ট্রান্সফার হয়ে গেছিল বিজেপিতে, তো স্বাভাবিকভাবেই বিজেপির এই প্রভাব অনেকটাই কাজ করবে। কিন্তু যদি বামেরা তার পুরোনায় ভোট ব্যাংকটাকে ফিরে পায়, তাহলে সমস্যা কিন্তু রয়ে যাবে, তাহলে তৃণমূল কংগ্রেস এখানে জিতে যেতে পারে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে যিনি, এটাও হচ্ছে বামেদের শক্ত ঘাঁটি। এখানেও গতবারে বামেদের ভোট ট্রান্সফার হয়ে বিজেপিতে গিয়েছিল, এবারে যদি সেই ভোট বামেরা ফিরে পায়, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে এখানে জেতাটা খুব সহজ হয়ে যাবে।
আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস জিতবে। এখানে তৃণমূল কংগ্রেস গত ইলেকশনে 2019-এর লোকসভা নির্বাচনে এগিয়েছিলেন, এবারও তৃণমূল কংগ্রেস ভালো ভোটের ব্যবধানে জিতবে, মানে এগিয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে। এখানে যিনি প্রার্থী হয়েছেন আসানসোল উত্তর থেকে, তিনি মলয় ঘটক, তার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তো মলয় ঘটকের জয় নিয়ে অন্তত তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরাও খুব একটা মানে যে খুব চাপে রাখবে তা নয়, তারা জানে যে মলয় ঘটক এখানে নিশ্চিত আসন। এটা আসানসোল দক্ষিণে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, বিখ্যাত অভিনেত্রী এবং খুব তরুণী এবং খুব নাম করেছেন, তিনি খুব বলিষ্ঠ কথাবার্তা বলেন। তো আসানসোলের দক্ষিণে যিনি প্রার্থী আছেন সেই সায়নী ঘোষও এবারে ভালো দাগ কাটবেন বলে আমাদের মনে হয়েছে এবং তিনি এগিয়ে থাকবেন। জামুরিয়া বিধানসভা কেন্দ্রটি গতবারে সিপিএম এর দখলে ছিল, জাহানারা এখান থেকে এমএলএ হয়েছিলেন গতবারে। এবারে জাহানারা খান গতবারে এমএলএ হয়েছিলেন, এবারে জাহানারা খানকে প্রার্থী করেনি সিপিএম, প্রার্থী করেছে ঐশী ঘোষকে। ঐশী ঘোষের জয়ও অনেকটাই নিশ্চিত এবং তিনি এগিয়ে থাকবেন বলে মনে হয়েছে, কারণ বামেদের এখানে শক্ত ঘাঁটি বলা হয়। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও বামেদের শক্তিশালী ঘাঁটি ছিল, গতবারে ভোট ট্রান্সফার হয়েছিল বিজেপিতে, সেই ভোট যদি সিপিএম যদি টেনে আনতে পারে তাহলে খাস ফুল শিবিরের চিন্তার কোনো কারণ থাকবে না। বরাবনী বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রটিতে গত লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল, কিন্তু বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলা হয়, কিন্তু এই কেন্দ্রতে এবারে ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। কুলটি বিধানসভা কেন্দ্রতে আমরা দেখতে পাবো যে এখানে এই বিধানসভাটি বরাবরই তৃণমূল কংগ্রেসের দখলে। এখানে যিনি প্রার্থী হয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, তিনি একাই এখানে কাজ করেন, দীর্ঘদিন ধরে তার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তিনি এখনো কোনো চার চাকাতে গাড়িতে চড়েন না বলে শোনা যায়। তিনি মাটির মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, কোনো অহংকার নেই, ঔদ্ধত্য নেই, তার মধ্যে একটা ভালো সম্ভাবনা কাজ করে। তো সুতরাং ভাবেই তিনি জনপ্রিয়তার শীর্ষেই রয়েছেন কুলটি বিধানসভা এলাকার মানুষের কাছে। তিনি অনেকটাই ধারে ভারে এগিয়ে রয়েছে বিজেপির তুলনায়, যদিও বিজেপি এখানে ভালো প্রভাব বিস্তার করেছেন, তবুও বিজেপির ভরসা হচ্ছে বিহারি ভোট, অর্থাৎ হিন্দি ভাষীদের ভোট। তা সত্ত্বেও বলা যেতে পারে এখানে অনেকটাই এগিয়ে রয়েছে এই উজ্জ্বল চট্টোপাধ্যায়। সব মিলিয়ে বলা যাবে যে আমরা যা বললাম সেটা কোনো নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয়, প্রার্থীদের নিজস্ব গুণ এবং সাংগঠনিক দক্ষতাকে ভিত্তি করে সেখানে তার প্রভাব এবং গত লোকসভা নির্বাচনের নিরিখে কে কোথায় কিভাবে তার দাপট দেখাবে সেটুকু আমরা সংকেত মাত্র দিয়েছি, মানুষের কাছে বার্তাটুকু দিয়েছি। কিন্তু এর মধ্যে এটা নয় যে এটা আমরা কোনো বিশেষ দলকে, বিশেষ গোষ্ঠীকে বা বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি তা নয়। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই কাজটা করেছি। যদি ভালো লাগে এই ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে বলতে গিয়ে জানান, তাহলে আমরা আরো বেশি সতর্ক হব, আরো বেশি আপনাদের কাছে যত্নবান হয়ে আমাদের বিশ্লেষণটি পেশ করব।